নমস্কার। আজকের লাইভ শুরু করছি। আজকের লাইভ বিষয়বস্তু হচ্ছে বাচ্চাদের এবং বড়দেরটা অতটা বোঝা যায় না, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে বেশি বোঝা যায়, যেটা হচ্ছে পোস্ট টার্মিনেটর স্ট্রেস ডিসঅর্ডার। বলবেন একটা বাচ্চার স্ট্রেস হয়? ইয়েস, বাচ্চাদের স্ট্রেস হয়। বাচ্চাদের স্ট্রেস আমরা অতটা ফলো আপ করি না, কারণ একটা বাচ্চা সে কাঁদবে, হাসবে, ভয় পাবে, বিরক্ত প্রকাশ করবে, এইগুলোকে আমরা স্বাভাবিক ভেবে নিই। এই স্বাভাবিক ভাবাটাই আমাদের একসময় বড় বিপদ ডেকে আনে। আমাদেরকে আইডেন্টিফাই করাটা খুব দরকার, এই কারণে যে প্রত্যেকটা বাচ্চাকে আমরা যদি প্রথমেই ভালোভাবে আইডেন্টিফাই করে এগোতে পারি, তাহলে সেই বাচ্চাগুলোর মধ্যে আগামী দিনে অনেক নতুন প্রাণ যেমন সঞ্চয় করবে, তেমন নতুন উদ্যমে এরা কিন্তু নতুন পৃথিবীর জন্ম দেবে। আমরা কিন্তু সেই জায়গা থেকে কখনোই এইটাকে ভাবি না। ও হচ্ছে, হবে, ঠিক আছে, বিরক্ত প্রকাশ। একটা বাচ্চা বিরক্ত হচ্ছে, বাচ্চাটা ঘুমোচ্ছে, ঘুমোতে ঘুমোতে জেগে দুঃস্বপ্ন দেখছে, ঘুমোতে ঘুমোতে রেগে যাচ্ছে, পড়ার সময় রেগে যাচ্ছে, বিরক্ত প্রকাশ হচ্ছে, ভয় পাচ্ছে, যেটাকে আমরা ট্রমা বলছি। আমি আজকেই বলেছিলাম যে ট্রমার একটা এপিসোড করবো, সেইটা থেকেই শুরু করছি, যেটা এক ধরনের আমাদের স্ট্রেস ডিসঅর্ডার, বাচ্চাদের পোস্ট টার্মিনেটেড স্ট্রেস ডিসঅর্ডার। এবং এইগুলো কিন্তু স্বাভাবিকভাবে আমাদের একাডেমিক কেরিয়ারকে অনেক বেশি ক্ষতি করে। একটা বাচ্চার যে একাডেমিক কেরিয়ার, সে বাচ্চার একাডেমিক কেরিয়ারকে অনেক বেশি এইগুলো কিন্তু ক্ষতি করে। এই জায়গাটাকে কিন্তু আমাদেরকে অনেক বেশি ফলো আপ করতে হবে। তাহলে আমাদের করণীয় কি? আমাদের সহায়িকা হিসেবে আমাদের করণীয় কি? যে রাগ, বিরক্ত বা এই যে জিনিসগুলো, এইগুলোকে আমাদেরকে বুঝতে হবে, এইগুলোকে আমাদেরকে নোটিস করতে হবে। এবং যারা এর স্পেশালিস্ট, ধরুন আপনারা আমার সঙ্গে যদি শেয়ার করেন, আমি আপনাদেরকে সুন্দর একটা রুট দেবো, সুন্দর একটা রুটিন দেবো, কোনো ওষুধ নয়, কোনো মেডিসিন, রুটিন। আপনারা বলবেন, অনেকে বলবে তাহলে আমরা স্যার কাউন্সিলিং করবো। অবশ্যই করতে পারেন, কিন্তু সেই কাউন্সিলিং করার পরে আবার সেই বাচ্চাটাকে কতদিন আপনি কাউন্সিলিং এ যাবেন, কত টাকা খরচা করবেন? আমার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে আমি বাচ্চাটার সঙ্গে কন্টিনিউ প্রসেসে লেগে থাকতে পারবো। যেহেতু আমি একটা প্রাইমারি স্কুলের টিচার, আমি ব্যাপারটাকে যে জায়গা থেকে ভাববো যে বাচ্চাটা স্কুলে যাচ্ছে, কেন বাচ্চাটা পড়াশোনা করতে পারছে না, কেন বাচ্চাটা বিরক্ত প্রকাশ করছে। যেমন স্কুলের নাম বলবো না, একটি স্কুলে একটি বাচ্চা ক্লাস 2-তে পড়ে, ছেলে। সেই ছেলেটি একদমই পড়াশোনা করতে পারে না, পড়াশোনায় মন বসে না, ইজিবিজি কাটে, লেখে, যা খুশি করে, জানলার দিকে দেখছে। সেই বাচ্চাটাও কিন্তু এর উপর দিয়ে যাচ্ছে। কিন্তু যখন বাচ্চাটাকে আমি কোনো কাজ করতে দিই, মানে ওকে বললাম এই তুই এটা দেখবি তো, তুই এদেরকে এই ব্যায়ামটা করা, বা তুই ওদেরকে নোটিস কর যে ঠিকঠাক করছে কিনা, বাচ্চাটা কিন্তু এত এনার্জেটিক পেয়ে যায় সেই কথাগুলোতে, এবং সে কিন্তু পারফেক্টভাবে সেই কাজগুলোকে করে। তার মানে হচ্ছে সে কিন্তু তার ফোকাসটা আমি আস্তে আস্তে মুভ করছি অন্যদিকে। শুধু পড়াশোনার দিকে থাকলে হবে না, পড়াশোনার বাইরেও তাকে মুভ করতে হবে, বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে তাকে মুভ করতে হবে, এবং দেখতে হবে যে পার্টিকুলারলি কোন জায়গাটা সে হিট করছে। যে জায়গাটাকে আপনি পেয়ে যাবেন যে হিট করছে, সেই জায়গা থেকে কিন্তু এই পোস্ট ডিসঅর্ডারটাকে আমরা কাটাতে মানে আমাদের সুবিধা হবে। আমরা বিভিন্ন রকম থেরাপি, বিভিন্ন রকম ক্ষেত্রে, বিভিন্ন রকম পর্যায়ের উপর দিয়ে যেতে পারি, কিন্তু প্রত্যেকটা পর্যায়ে ডিপেন্ড করছে আমাদের পারফেক্ট ওয়েটাকে, যে কিভাবে আমরা বাচ্চাটাকে নিয়ে যাব, বাচ্চার প্যাটার্নটাকে নিয়ে যাব। আমরা প্রাইমারি স্কুলে প্রত্যেকটা বাচ্চা যখন ফার্স্ট জেনারেশন লার্নার হিসাবে আমাদের কাছে আসে, তখন এইগুলোই আমাদের দায় দায়িত্ব। সরকারি স্কুলে এই দায় দায়িত্বটা কতটা পালন করছে সেটা আমরা সবাই জানি। ভালো খারাপ মন্দ নিয়েই আমাদের সরকারি স্কুল চলছে। অনেক স্কুল ভালোভাবে পালন করছে, অনেক স্কুল একদমই পালন করছে না, সেটা তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। বেসরকারি স্কুলের কথা বলবো, বেসরকারি স্কুলে কিন্তু এগুলো খুব নোটিস করে এই ব্যাপারগুলোতে, কোথায় ছাড়ছে এগুলোকে খুব নোটিস হয় তাদের, তারা লেখে, তাদের একটা সুন্দর ডিসপ্লে বোর্ড থাকে। কিন্তু সরকারি স্কুলেও ডিসপ্লে বোর্ড থাকে, কিন্তু সেখানে সেই ধরনের কোনো ডিসঅর্ডার মূলক কাজ তারা লিখতে পারে না। হোলিস্টিক রিপোর্ট কার্ডকে তারা জাস্ট একটা রিপোর্ট কার্ড হিসেবে দেখেছে। খুব আশ্চর্য লাগছে যে এই ডিসঅর্ডারগুলোকে এই জন্যই কিন্তু এত খরচা করে হোলিস্টিক রিপোর্ট কার্ডটাকে তৈরি করা হয়েছে। তাহলে কি শুধুমাত্র বাচ্চাগুলোকে একটা ক্লাস থেকে একটা ক্লাসে তুলে দেওয়ার জন্য? না, সেখানে অনেক কিছু
পর্যায়ে আছি, যে পর্যায়গুলো ছোট ছোট ভাবে আমরা যদি পারফেক্ট ভাবে গার্জেনটাকে হাতে তুলে দিই বা গার্জেনটাকে বোঝাতে পারি, তাহলে এর থেকে ভালো কিছু হয় না। কিন্তু এই জায়গাতেই তো আমরা গার্জেনটাকে বিমূঢ় হয়ে যাচ্ছি। গার্জেনদের সঙ্গে আমি কথাই বলতে চাইছি না। গার্জেনরা ফোন করলে আমরা বিরক্ত প্রকাশ করছি, আমরা টিচাররা আমরা বিরক্ত প্রকাশ করছি। কেন আমাকে সবসময় ফোন করবে? আমাদের কি পার্সোনাল লাইফ নেই? আমরা যখন স্কুলে যাবো তখন আপনি কথা বলবেন, স্কুলের বাইরে আমি আপনার সঙ্গে কথা বলবো না কেন? তিনি তো আমার সঙ্গে গল্প করার জন্য ফোন করেনি, তিনি তো তার বাচ্চাটার ভালোর জন্যই ফোনটা করেছে। তাহলে বাচ্চার ইনফরমেশনটা পাওয়ার জন্যই তো ফোনটা করেছে। তাহলে সেই ফোনটাকে রিসিভ করে আমার কথা বলতে অসুবিধা কোথায়? যেখানে আমি কাজ করছি, যদি আমি ওখানে কাজ না করতাম, অন্য স্কুলের গার্জেন তো আমাকে ফোন করছে না, আমারই স্কুলের গার্জেন আমাকে ফোন করে জিজ্ঞেস করছে যে স্যার বা ম্যাডাম এটা কি হতে পারে। তাহলে সেখানে এত বিরক্ত প্রকাশ, সেখানে এত কিন্তু আসবে। তাই জন্য তো এই ডিসঅর্ডারের জায়গাটা আস্তে আস্তে বাড়তে শুরু করছে। খুব আশ্চর্য লাগছে এই কথাগুলো, বা খুব আশ্চর্য লাগছে এই জায়গাগুলো, যে আমরা বাচ্চাদেরকে নিয়ে কাজ করছি, বাচ্চাদেরকে ভালোভাবে কাজ করছি, আর সেই বাচ্চাগুলোকে আমরা ঠেলে দিচ্ছি ট্রমার ক্ষেত্রে, বিভিন্ন রকম ট্রমাটাইজডের ক্ষেত্রে ছেড়ে দিচ্ছি। অ্যাটাচমেন্ট ট্রমা, স্কিমিং ট্রমা, এইপিএস, পোস্ট ডিসঅর্ডার ট্রমা, বিভিন্ন রকম স্ট্রেসের মধ্যে ঠেলে দিচ্ছি। কি অদ্ভুত ব্যাপার! আমরা আমাদের গাফিলতির জন্য বাচ্চাগুলো সাফার হচ্ছে, সেই জায়গাটাকে কেউ রেকটিফাই করার মতো কেউ এগিয়ে আসছে না। যারা এগিয়ে আসছে তাদের হাত ধরে দেওয়ার মতো কেউ আরো এগোচ্ছে না। অনেক স্কুল চাই এখানে যে যারা এগিয়ে আসুক, তারা হয়তো পাচ্ছে না। আমি তাদের হয়ে রিকোয়েস্ট করছি সেই স্কুলগুলোকে, যে আপনারা যদি মনে করেন যে আমরা এই কাজটা করতে সক্ষম, আমাদেরকে অ্যাসিস্ট করার মতো কাউকে দরকার, অবশ্যই আমাকে কল করুন। আমি বারবার বলছি, লাইভেও বলছি, যে আমার ফিস বলে কিছু নেই। ফিস এখানে কিছু নয়, ফিস এখানে একটাই, যদি আমি পারফেক্ট প্ল্যাটফর্মে সেই বাচ্চাগুলোকে ফিরিয়ে দিতে পারি, সেই এর থেকে ভালো ফিস হতে পারে না। জীবনে টাকার থেকেও সবচেয়ে বড় সম্পদ আমার কাছে যেটা মনে হয়, সেটা হচ্ছে মানুষের কর্মফল। আর কর্মফলটা এতটাই সম্পদ, যেটা আমার সারা জীবন, সেই অ্যাসেটকে নিয়ে আমি যদি চলতে পারি, সেই অ্যাসেট কখনো নষ্ট হবে না। টাকা তো একদিন না একদিন কমবে বাড়বে, কিন্তু অ্যাসেট যে কর্মফল সেটা কিন্তু সবসময় বাড়বে, কমবে না, যদি আমি পারফেক্ট ওয়েতে থাকি। এটাই তো আমার কাজ করার প্রসেস, এটাই তো আমার কাজ করার মিশন। আমি আগেও বলেছি, এখনো বলছি, যে মিশনস ব্যালেন্স মাইন্ড ইন্ডিয়ার যে মিশনসটা আমি হাতে নিয়েছি, সেটা প্রথম কাজই হচ্ছে মাইন্ডকে ব্যালেন্স করা। মাইন্ডকে আমাকে ব্যালেন্স করতে হবে। আমরা যদি মাইন্ডকে ব্যালেন্স করতে না পারি, এর থেকে বাজে কিছু হতে পারে না। কারণ একটা বাচ্চাকে, মিশনস ব্যালেন্স মাইন্ড ইন্ডিয়ার সবচেয়ে বড় টার্গেট বা সবচেয়ে বড় মিশনস হচ্ছে, একটা বাচ্চাকে, আপনারা ধরুন, আমি যে উদাহরণটা দিচ্ছি, আপনার একটা বাচ্চাকে খুব ভালো করে ক্যারাটে শেখাচ্ছেন, যোগা শেখাচ্ছেন, ক্রিকেট শেখাচ্ছেন, ফুটবল শেখাচ্ছেন, ড্রয়িং শেখাচ্ছেন, সবকিছু শেখাচ্ছেন, কিন্তু তার মাইন্ডের লেভেলে তাকে ট্রেন করছেন না। ধরুন একটা বাচ্চা, সে খুব ভালো ক্যারাটে করতে পারে, কিন্তু তাকে যখন চারজন তার থেকে অনেক বড় বয়সী তাকে ঘিরে ধরবে, তার কি করণীয়? তাকে বলবে যে সে তো ক্যারাটে জানে, সে মারতে পারে, কিন্তু সেই চারজন, সে ভালো করেই জানে যে এই বাচ্চাটি বা এই মেয়েটি ক্যারাটে জানে, তার প্রিকুয়েশন হিসেবে তাদের কাছে সেই কাজগুলো তারা জানে, যে একে কিভাবে ধরতে হবে। তাহলে এই টেকনিকগুলো ইউজ করতে হবে আমাকে, যে আমি সেই টেকনিকগুলোকে ইউজ করব, যে আমাকে চারজন ঘিরে ধরলে আমি ক্যারাটে জানি, সেটা কিন্তু সেই চারজন ব্যক্তিও জানে যে আমি ক্যারাটে জানি। তাহলে আমাকে কি পদ্ধতিতে আমি তাদেরকে ট্রেন, কি পদ্ধতিতে তাদেরকে ধরবো, অর্থাৎ সেই বাচ্চাটাই মেন্টাল এবিলিটিটা, সেই পাওয়ার দেবে, যখন সেই বাচ্চাটা তাই সেই চারজনের সঙ্গে মোকাবিলা করবে। নাহলেই তো তারা ভেঙে পড়বে, যে যতই ক্যারাটে জানি, বাবা চারজন আমার থেকে বড় বড়, তাহলে আমি কি করে ফাইট করব? আমি ক্যারাটে জানলেও তো তারা আমাকে ধরে নেবে। অর্থাৎ মাইন্ডের লেভেলে প্রথমেই সে জিরো হয়ে গেল। সেই ট্রেনগুলোই আমি শেখাচ্ছি, আমি বাচ্চাদের সেই ট্রেনগুলোই করছি, যে তারা কনফিডেন্স পাচ্ছে অনেক বেশি। যে আমি তাদেরকে শেখাচ্ছি যে যে যত বড়ই হোক না কেন, মাথায় একটা জিনিসকে রাখবি, তোর মতো ফিট,
তোর মতো বডি ফিটনেস সেই 4 জন কেন 40 জনেরও থাকবে না। ভয় পাবি না লড়তে, ফাইট কর, ফাইট করলেই হবে। অর্থাৎ ট্রেন করা। আমি যখন আঁকা শেখাচ্ছি, আঁকাতে আমার ফার্স্ট হওয়াটার লক্ষ্য না, সেকেন্ড হওয়াটার লক্ষ্য না, আমার লক্ষ্য হচ্ছে আমি কিভাবে নিজেকে তুলে ধরবো, সেটাই লক্ষ্য, সেই ট্রেন্ড করা। ক্রিকেটে আমি কিভাবে নিজেকে মেলে ধরবো, ফুটবলে নিজেকে কিভাবে আরো এগিয়ে নিয়ে যাবো ফিটনেসের তরফ থেকে। আমাকে 10 জন কেন 15 জন আমাকে আটকে রাখতে পারছে না। ডিফেন্সকে ক্রস করে আমি কিভাবে বেরিয়ে যাবো, সেই ফিটনেসটা, সেই মেন্টাল এবিলিটিটা আমাদের তৈরি করতে হবে। তবেই আমাদের শেখাটা সম্পূর্ণ হবে। শুধু কিছু প্রাইজের জন্য শিখবো না, নিজেকে গড়ার জন্য শিখবো। যদি নিজেকে গড়ার জন্য শিখি, তাহলে দেখবেন এই যে পোস্ট ডিসঅর্ডারের কথাটা বললাম, সেটা কিন্তু অনেক আগেই কেটে যাবে। এটা কাটছে না তার দুটো কারণে। এক হচ্ছে, প্রথমত হচ্ছে আমরা যেটা শিখছি সেটা শুধু প্রাইজের লোভে, প্রাইজ আমরা কত পাবো সেটা। আর দ্বিতীয়ত হচ্ছে, শেখার মধ্যে আমরা কোনো আনন্দ খুঁজে পাচ্ছি না। শেখাটা যদি আনন্দেতে পরিণত হয়ে যায়, তাহলে বেটার টু বেটার রেজাল্ট হবে। এই রেজাল্ট আপনাকে আগামী দিনে অনেক বেটার ফল দেবে, এবং আগামী দিনে সেই বাচ্চাগুলো অনেক দূর অব্দি পৌঁছে যাবে। এটাই ছিল আজকের এপিসোডের সংক্ষিপ্ত, যেটুকুনি বুঝেছি আপনাদের কাছে ডেলিভার করলাম। আজকে সারাটা দিন যাই কাটুক না কেন, ভালো খারাপ মন্দ, যদি কারো কিছু ভুল করে থাকি তার জন্য সরি ইউনিভার্স, আই ফরগিভ মি ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স, তুমি আমার মেয়েদের, বাবা মা, আমার পরিবারের প্রত্যেককে ভালো রেখেছো। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার চোখ, কান, নাক, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে ভালো রেখেছো। থ্যাংক ইউ ইউনিভার্স। আমাকে ভাবাচ্ছ নতুন কিছুর জন্য। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ফিটনেসটাকে আরো বেটার করছো। আই লাভ ইউ ইউনিভার্স। এই কারণে যে তুমি আমার মধ্যে সবসময় একটা এনার্জি পাওয়ারকে বুস্ট করছো। সেই এনার্জি পাওয়ারটা আমি সবার মধ্যে দেখতে চাই। আমি আপনাদের মধ্যে সেই এনার্জি পাওয়ারটা দেখতে চাই। সবার মধ্যে, যে যেখানে থাকুক না কেন, সেই এনার্জি পাওয়ার একটা নতুন উদ্যম নেবে, নতুন ফ্রিকোয়েন্সি তৈরি করবে, নতুন পাওয়ার তৈরি করবে। সেই এনার্জি, যেখানেই আমরা এনার্জি পাবো সেখান থেকে সেই এনার্জিটাকে আমরা টানবো, তবে সে একটা নতুন এনার্জি ক্রিয়েট হবে। আমরা সবাই জানি এনার্জি কখনো ক্রিয়েট করা যায় না, কখনো ডিস্ট্রয় করা যায় না। কিন্তু আমি এখানে ক্রিয়েটের কথা বলছি, যে একটা জায়গাতে এনার্জিটা নষ্ট হচ্ছে, সেইখান থেকে এনার্জিটাকে আমি ট্রান্সফর্ম করব, সেটাকেই তো বলা হচ্ছে। এবং সেই এনার্জি ট্রান্সফর্ম করার জন্য আই লাভ ইউ ইউনিভার্স। আমি খুব ভালো আছি, খুব ভালো আছি, ভীষণ ভালো আছি, খুব ভালো আছি, খুব ভালো আছি, খুব ভালো আছি, ভীষণ ভালো আছি, খুব ভালো আছি, খুবই ভালো আছি, খুব ভালো আছি, খুব ভালো আছি, ভীষণ ভালো আছি। কালকের লাইভ শনিবার, আমি বলি একটা দিন আমি অত ব্রেক নিই, ওই শনিবার দিন ব্রেক আমার। অবশ্যই একটা ভিডিও আপনারা আপলোড পাবেন। তার সঙ্গে বলবো রবিবার দিন আবার ট্রমার বিষয়ে কিছু কথা বলবো আপনাদের। সামনে পরীক্ষা, প্রত্যেকটা বাচ্চাকে কোনো ট্রমাটাইজ করবেন না, কোনো ভয় দেখানো নেই, আপনারা ট্রমাটাইজ হবেন না, ওদেরকে বলবে এনজয় করো পরীক্ষাটা, দেখুন বেটার টু বেটার রেজাল্ট হবে। সবাই ভালো থাকছেন, শুভরাত্রি।